অনার্স প্রথম বর্ষ ঢাকা কলেজ রসায়ন বিভাগের শিক্ষার্থীদেরকে আজকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা করছি। আমরা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, ফিজিক্যাল কেমিস্ট্রি 1H এর ইলেকট্রোকেমিক্যাল সেল করছি আমরা আর কি। তো সেলের আমাদের দেখেছি যে সেল হচ্ছে সেলের যে ইলেকট্রোডগুলো নিয়ে আমরা গত ক্লাসগুলোতে কথা বলেছি। আজকে হচ্ছে সেল নোটেশন দেখে আমরা কথা বলবো। সেল নোটেশন মানে হচ্ছে আমরা যে সেলটা আমাদের কেমিস্ট্রির ভাষায় যে সেলটা যেভাবে লিখি আর কি, সেই লিখার মধ্যে বিভিন্ন রকমের দাগ টাগ থাকে, সেই দাগগুলো কি সেটাই হচ্ছে সেল নোটেশন। ঠিক আছে, দেন কোষের বা সেলের যে ফেজ বাউন্ডারি আর কি, সেই বাউন্ডারিগুলোকে বলা কি দিয়ে প্রকাশ করা হয়? কোষের ফেজ বাউন্ডারি গুলোকে লম্ব দাগ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আমরা বিভিন্ন সেল আগে পড়েছি। এই যে লম্ব দাগ যেগুলো আমরা দিচ্ছি, সেই লম্ব দাগগুলো হচ্ছে একটা হচ্ছে ফেজ বাউন্ডারি। ফেজ বাউন্ডারি মানে হচ্ছে যে এক অবস্থা থেকে, যে দশা বলা হয় বাংলায়, ফেজের বাংলাটা হচ্ছে দশা করেছে। যাই হোক, ফেজ হচ্ছে যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার যে যাওয়ার অবস্থা। ঠিক আছে, যেমন এইটা হচ্ছে একটা ফেজের প্লাটিনাম। আমরা জানি যে হাইড্রোজেনকে যখন ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়, প্লাটিনামকে সেখানে ব্যবহার করা হচ্ছে এটা নিষ্ক্রিয় একটা মেটাল হিসেবে, ওই দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। তো আবার এই হাইড্রোজেন ক্লোরাইডের সলিউশন আকার হচ্ছে এটা গ্যাস আকার আছে, দুইটার মধ্যে একটা বাউন্ডারি থাকতে হয়, বাধা থাকতে হয়। এই যে এগুলো আমাদের পরীক্ষায় যেভাবে আসে অনেক সময়, যে সেল নিউট্রিশনটা কি ব্যাখ্যা করে, মানে সেলের মধ্যে যে দাগ টাগগুলো থাকে সেগুলো কি ব্যাখ্যা করে বলবো আর কি। ঠিক আছে, তাহলে ফেজ বাউন্ডারি দিয়ে গুলোকে লম্ব দাগ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এরকম ভার্টিক্যাল লাইন দ্বারা। ঠিক আছে, একটা গেল। তারপরে আরো কিছু দাগ কিছু চিহ্ন থাকে, যেমন কোনো সেলের মধ্যে যদি লিকুইড জাংশন থাকে, লিকুইড জাংশনকে এরকম তিনটা ডট দ্বারা চিহ্নিত করা হয়, প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে সেলের মধ্যে যদি লিকুইড জাংশন থাকে, লিকুইড জাংশন তরল সংযোগ থাকে আর কি। ঠিক আছে, তরল সংযোগ যদি থাকে তাহলে সেটাকে প্রকাশ করা হয় উপরে নিচে তিনটি ডট দ্বারা। ঠিক আছে, এটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি জিঙ্ক, ঠিক আছে, এই যে মাঝখানে আমরা তিনটা ডট লাইন দিছি, এটাকে বলা হয় লিকুইড জাংশন আর কি। ঠিক আছে, এর মধ্যে তরল একটা সংযোগ আছে যে কোনোভাবে, এটাকে এইটা দ্বারা, এই তিনটা লাইন দ্বারা, তিনটে ডট দ্বারা প্রকাশ করা হয় আর কি। উপরে নিচে তিনটা ডট এর দ্বারা প্রকাশ করা হয় আর কি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে লম্ব দাগ দ্বারা আছে ফেজ বাউন্ডারি, তিনটি ডট দ্বারা হচ্ছে লিকুইড জাংশন আর কি। ঠিক আছে, আচ্ছা, আরো একটা জিনিস আমাদের থাকে গেছে, সেটা হচ্ছে লম্ব যদি দুটো দাগ থাকে, এই যে লম্ব দুটি দাগ যদি থাকে, দাগ তাহলে বোঝা যায় যে জাংশন দ্বারা বোঝা যায় যে জাংশন পটেনশিয়াল আচ্ছা, এখানে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে, এখানে আমরা ওখানে ছিল তিনটা ডট লাইন উপরে নিচে, এখানে যদি লম্ব দুইটা দাগ থাকে সোজা, তাহলে সেটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটাও একটা জাংশন। ঠিক আছে, এটাও একটা জাংশন। তবে তবে এই জাংশন হচ্ছে, জাংশনের মধ্যে যে পটেনশিয়াল গ্যাপ ছিল, জাংশন পটেনশিয়াল ছিল,
সেটাকে এলিমিনেট করা হয়েছে, সরিয়ে দিয়ে মানে ফের কি বলে ওটা নিউট্রালাইজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে লম্ব দুটি দাগ দেওয়া হচ্ছে, ওটাকে জাংশন প্রকাশ করা হয়, তবে সেই দ্বারা প্রকাশ করা হয়েছে কি জাংশনকে বা জাংশন পটেনশিয়ালকে এলিমিনেট করা হয়েছে। যেমন এই যে এটা যে ওইটি আগেরটা যদি আমরা লিখি কপার সালফেট অ্যাকোয়া কপার, দুটো কিন্তু একই সেল, দুটো একই সেল, তবে আগেরটা ছিল তিনটা ডটেড লাইন উপরে নিচে, সেটা ছিল যে জাংশন পটেনশিয়াল ছিল আর কি, সরি লিকুইড জাংশন প্রকাশ করা হচ্ছিল, লিকুইড জাংশন ছিল প্রকাশ করা হচ্ছিল এবং জাংশন পটেনশিয়াল ছিল। কিন্তু এক্ষেত্রেও লিকুইড জাংশন, কিন্তু দুইটা দাগ দিয়ে বোঝা যাচ্ছে যে জাংশন পটেনশিয়ালটা হচ্ছে এখন আর নাই, এলিমিনেট করা হয়েছে। এগুলো হচ্ছে সেল নোটেশন আর, ঠিক আছে। পরীক্ষায় যদি এভাবে আসে যে কোষের নোটেশন কি, কোষ নোটেশন কি, বা কিভাবে ওই সাইডগুলো আছে বিভিন্ন দাগ টাগগুলো আছে এগুলো কি প্রকাশ করা হয়, তাহলে এটাতে লিখতে হবে, ঠিক আছে। সেল পটেনশিয়াল আমরা জানি যে কোষের যে মোট পটেনশিয়াল সেটা হচ্ছে সেল পটেনশিয়াল। আর কোথাও সেটা হিসেবটা কীভাবে হয়, সেল পটেনশিয়ালটা হচ্ছে যে আমাদের যে ইলেকট্রোড দুটো থাকে, দুটো ইলেকট্রোডের কোষের দুটো ইলেকট্রোডের মধ্যকার পটেনশিয়াল পার্থক্য, সেল পটেনশিয়াল বলে, ঠিক আছে। তাহলে সেল পটেনশিয়াল বা কোষের যে পটেনশিয়াল সেটা কি, সেটা হচ্ছে যে দুটো ইলেকট্রোড থাকে সেই দুটো ইলেকট্রোডের মধ্যকার যে পটেনশিয়াল, মানে ইলেকট্রোড দুটো পটেনশিয়াল দুটোর পার্থক্য। কথা হলো ইলেকট্রোড দুটোর পটেনশিয়ালগুলো কি হিসাব করা হয়, সেগুলোর হিসাব আলাদা আছে। এই দুটার পার্থক্য হচ্ছে, এই দুটার পটেনশিয়ালের পার্থক্য হচ্ছে সেল পটেনশিয়াল আর কি, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পটেনশিয়াল নামে একটা টার্ম আমাদের আছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নামে একটা টার্ম আমাদের আছে, এবং স্ট্যান্ডার্ড পটেনশিয়াল নামে আমাদের সিলেবাসে দেওয়া আছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নামে একটা টার্ম আছে, সেটা স্ট্যান্ডার্ড পটেনশিয়ালের মধ্যে আমরা পড়ব। স্ট্যান্ডার্ড পটেনশিয়াল, আচ্ছা স্ট্যান্ডার্ড পটেনশিয়াল পড়তে গেলে আমাদের যেটা করতে হয় যে আমরা জানি যে গ্যালভানিক সেল বা গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ যেটা আমরা পড়েছি, তার মধ্যে নর্মালি হচ্ছে দুটো হচ্ছে কি থাকে ইলেকট্রোড থাকে, ঠিক আছে। সেই দুটো ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডের এই কন্ট্রিবিউশন যেটা থাকে আর কি, এই কন্ট্রিবিউশন বা দুটো পার্থক্যকেই বলা যাচ্ছে আসলে সেল পটেনশিয়াল আর কি। এখন কথা হলো যে এই যে সেল পটেনশিয়াল মানে ইলেকট্রোডগুলোর পটেনশিয়াল আলাদা আলাদা আমরা মাপবো কী করে, ঠিক আছে। এটা তো আসলে বাস্তবে কখনো সিঙ্গেল ইলেকট্রোডের পটেনশিয়াল মাপা সম্ভব হয় না। এখন যেটা করা হয় একটাকে বেস ধরে বাকিটাকে হিসাব করা হয়, ঠিক আছে। এই হিসাব ক্ষেত্রে অনেক সময় যেটা হয় কিছু ক্ষেত্রে একটা জিরো ধরা হয়েছে, ঠিক আছে। যেমন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে এর স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নামে একটা ইলেকট্রোড আছে, সেই ইলেকট্রোডের ইলেকট্রোড পটেনশিয়ালকে জিরো ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতে পারি স্ট্যান্ডার্ড পটেনশিয়াল মাপতে গেলে আমাদের যেটা করতে হয়, আমাদের যেহেতু সেল পটেনশিয়াল মানে হচ্ছে দুটো ইলেকট্রোডের কন্ট্রিবিউশনকে আমাদের কনসিডার করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে আবার একটা সিঙ্গেল ইলেকট্রোড মানে আলাদা আলাদা ইলেকট্রোডের পটেনশিয়ালও বাস্তবে আসলে মাপাটা সম্ভব নয়। সেক্ষেত্রে যেটা করা হয় সেক্ষেত্রে একটাকে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটা ইলেকট্রোডের পটেনশিয়ালকে জিরো ধরে বাকিটাকে হিসেব করা হয়, ঠিক আছে। এইরকম একটা ইলেকট্রোড হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ঠিক আছে।
সেরকম হচ্ছে একটু লিখে দিই, যদিও একক ইলেকট্রোডের পটেনশিয়াল মাপা সম্ভব নয়, তাই একটি পটেনশিয়ালকে আমি বলে দেবো আর কি 0 ধরে বাকিটাকে হিসেব করা হয় আর কি। ঠিক আছে, তাহলে আমি যেটা লিখেছি আমি মুখে অলরেডি বলেছি, তারপরে বলে যদি মানে বাস্তবে হচ্ছে একটাই, যদিও একটি ইলেকট্রোড, একটি সিঙ্গেল ইলেকট্রোড বা একক ইলেকট্রোডের পটেনশিয়াল মাপা সম্ভব নয়, তাই একটি যে দুটি ইলেকট্রোড ব্যবহার করা হয় তার একটি ইলেকট্রোডের পটেনশিয়ালকে 0 ধরে বাকিটার ইলেকট্রোডকে হিসাব করা হয়। এরকম একটা ইলেকট্রোড হচ্ছে যেমন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, SHE হাইড্রোজেন ইলেকট্রোড, এটাকে 0 ধরা হয়। ঠিক আছে, তাহলে এই একটাকে 0 ধরে এবং এটাকে সবসময় বাম পাশে এবং হচ্ছে অন্যটাকে ডান পাশে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়। যেমন এটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হচ্ছে এরকম, প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন আয়ন E is equal to 0 at all temperature। ঠিক আছে, এটার ইলেকট্রোডকে এই ইলেকট্রোডের পটেনশিয়ালকে অলওয়েজ 0 ধরা হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে খেয়াল করতে হবে আমাদের যখনই হাইড্রোজেন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ব্যবহার করব, সেটার ইলেকট্রোডকে 0 ধরা হয়। ঠিক আছে, এক্ষেত্রে যেটা করতে হয় সেটা কি, বাম পাশে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোড ব্যবহার করা হয় অলওয়েজ। এর নিয়মটা হচ্ছে এরকম যে বাম পাশে হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, আর ডান পাশে অন্য ইলেকট্রোডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে SHE মানে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে বাম পাশে মানে হচ্ছে ইলেকট্রোড হিসেবে বাম পাশে এবং অন্যটিকে ডান পাশে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন যদি আমরা চিহ্ন দিয়ে একটা আঁকিয়ে দিই, প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস, এটা হলো হাফ সেল, বাকি হাফ সেল হচ্ছে সিলভার আয়ন অ্যাকোয়া, তাহলে এটা যদি 0 হয় তাহলে পুরো হাফ সেলের সাইজ কি হবে, °C তাপমাত্রা হচ্ছে তো। ঠিক আছে, তাহলে নিয়মটা হচ্ছে আমরা যেটা নিয়মটা বললাম, সেই নিয়মটা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে 0 ধরা হয় এবং সেটাকে অলওয়েজ বাম পাশে ব্যবহার করা হয়, সেলের বাম পাশের ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয় এবং অন্য যে ইলেকট্রোডটা থাকবে সেটাকে ডান পাশে ব্যবহার করা হয়। তাহলে এটাকে 0 ধরে পুরো সেলের পটেনশিয়াল হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের কাজ কি? কাজ হচ্ছে যে এটার পটেনশিয়ালকে 0 ধরা হয়, এটা একটা সেল তৈরিতে ব্যবহৃত হয়, 0 ধরে পুরো সেলের পটেনশিয়ালটা সহজে আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের একটা ছোট্ট একটা অঙ্কের মতো আমরা করি আর কি। অঙ্কের সলিউশনটা ছোট কিন্তু হচ্ছে বড়, হচ্ছে আসলে প্রশ্নটাই আর কি, অনেক বড়ই প্রশ্ন। দেখি আমরা প্রশ্নটা লিখি, এটা করে আমরা আজকে শেষ করবো আর কি। একটা গাণিতিক সমস্যা। ঠিক আছে, গাণিতিক সমস্যা হচ্ছে আমরা জানি খুবই সিম্পল গাণিতিক সমস্যা পরীক্ষায় আসে, কিন্তু আমাদের ছাত্রদের অনেকেরই অসুবিধা হচ্ছে যে গাণিতিক সমস্যা টাচই করতে চায় না।
অথচ খুব সহজ সহজ কিছু আসে। দেখি আমরা একটা calculate the changes that takes place in the potential difference silver chloride electrode when an axis আমি বলে দিই, দেখো, calculate the changes that takes place in the potential differences of a silver chloride when an excess of 0.01 mole per kg potassium chloride is added at 298 Kelvin. The activity of chloride ion is 1.3 into 10 power minus 5. তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পটেনশিয়ালটা কতটুকু চেঞ্জ হলো আর কি, ঠিক আছে, সেই হিসেবটা বের করতে হবে। পটেনশিয়ালটা কতটুকু চেঞ্জ হলো, চেঞ্জেস দ্যাট টেক্স প্লেস ইন দ্য পটেনশিয়াল ডিফারেন্স অফ সিলভার ক্লোরাইড আয়ন ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এটা হলো আমাদের এই প্রশ্নটা। আমরা যেটা আজকে যে এইগুলো করছি এগুলো হচ্ছে PW অ্যাটকিন্স নামে একটা বই আছে, ফিজিক্যাল কেমিস্ট্রির খুবই পুরাতন নাম করা একটা বই, PW অ্যাটকিন্স, সেখান থেকে করছি আর কি, ঠিক আছে। এটা দেখবো তোমরা, হ্যাঁ। তাহলে ক্যালকুলেট দ্য চেঞ্জেস দ্যাট টেক্স প্লেস ইন দ্য পটেনশিয়াল ডিফারেন্স অফ এ সিলভার ক্লোরাইড ইলেকট্রোড when an excess of 0.01 mole per kg potassium chloride is added at 298 Kelvin. The activity দেওয়া আছে, activity of chloride ion is এত, ঠিক আছে। chloride ion activity দেওয়া আছে, আরেকটা আমরা হচ্ছে বের করে নেব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোশ্চেন। আমরা সলিউশনে যদি যাই, হাফ সেল রিঅ্যাকশন যেটা আর কি, সিলভার ক্লোরাইড প্লাস হচ্ছে ইলেকট্রন সলিড সিলভার, তাহলে সিলভার সলিড ক্লোরাইড অ্যাকোয়া। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে যদি এস এবং অ্যাকোয়া এবং হচ্ছে লিকুইড যেগুলো সব টার্মগুলো, যে বর্ণগুলো লেখা থাকে এগুলো কিন্তু লিখে দেবে, নাহলে মার্কস কমে যেতে পারে, স্যার অনেক সময় কেটেও দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা হাফ সেল রিঅ্যাকশন, এর কিউ ইজ ইকুয়াল টু ক্লোরাইডের অ্যাক্টিভিটি, ঠিক আছে। সুতরাং ই পটেনশিয়াল হচ্ছে সিলভার ক্লোরাইড is equal to standard potential of silver chloride minus RT by F ln A of chloride. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জিরো আর, ঠিক আছে, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে যদি ক্লোরাইড আয়নের পোটেনশিয়াল হচ্ছে অ্যাক্টিভিটি যদি A1 থেকে A2 তে চেঞ্জ হয়, the change in potential, the change
in potential when the activity of chloride ion is changes from A1 to A2 যদি পটেনশিয়াল চেঞ্জ হয় এবং অ্যাক্টিভিটি ক্লোরাইড আয়নের অ্যাক্টিভিটি যদি A1 থেকে A2 তে চেঞ্জ হয় তাহলে কি হয় দেখি আমরা আর কি তাহলে যেটা হয় ডেল E ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখছিলাম আর কি E ইকুয়াল টু ডেল E ইজ ইকুয়াল টু ln A2 বাই A1 ঠিক আছে আচ্ছা তাহলে এই আর হচ্ছে আমরা জানি যে এর হলো ফিক্সড এটা কনস্ট্যান্ট টি হচ্ছে টেম্পারেচার 25 ডিগ্রি 298 কেলভিন সিএনএস 2500 সবগুলো যদি বসিয়ে দিই তাহলে যেটা আসে আমাদের 25.6 ঠিক আছে লন এটা হচ্ছে 0.09 06 আর হচ্ছে 1.3 into 10^5 ঠিক আছে আর এটা হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে এটাতে দেওয়া আছে অ্যাক্টিভিটি অফ ক্লোরাইড আয়ন আর উপরেরটা আছে আমাদের দেখো একটা মোল পার কেজিতে দেওয়া ছিল আর কি when an excess of 0.01 mole per kg potassium chloride ওটার সাথে 0.98 গুণ 0.09 এর গুণফলে এটা হচ্ছে তাহলে এইটাই যদি আমরা হিসাব করি আর আলটিমেটলি যেটা আসবে এটা হচ্ছে আমাদের রেজাল্টটা ঠিক আছে ওইটা হচ্ছে আমাদের পটেনশিয়াল চেঞ্জ আর কি ঠিক আছে এখান থেকে আমাদের হিসাবটা ফাইনালি আসে আর কি ঠিক আছে তাহলে এরকম অঙ্ক আরও বেশ কিছু দেখবা তোমাদের বইগুলোতে আছে এগুলো একটু দেখবা এবং খুব সিম্পল কিছু কোশ্চেন তোমাদের আসে আর কি ঠিক আছে এরকম আরও কিছু প্রশ্ন সমাধানের আরও কিছু সমস্যার কিছু সমাধান আগামী ক্লাসগুলোতে করে আমরা এই চ্যাপ্টার শেষ করব ঠিক আছে